হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 32 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশানগুলি দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন বি। অপশন বি এখানে সঠিক উত্তর। এছাড়াও এই যে সমুদ্রগুপ্ত, এনাকে কবিরাজ বলা হয় কারণ তিনি কবিতা গল্প লিখতে ভালোবাসতেন। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বীণা, ইনি বীণা বাজাতে ভালোবাসতেন। তো বিগত বছরে কোনো একটা পরীক্ষায় এসেছিল যে সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বা কোন বাদ্যযন্ত্রের সাথে ভালোবাসতো, বীণা। আর এনার উল্লেখযোগ্য দুটো মুদ্রা আছে, একটা মুদ্রা আছে সেটা হচ্ছে ময়ূর শৈলী মুদ্রা। এবার দেখো অপশন এতে আসো, চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি মৌর্য বংশের স্থাপনা করেছিল। আর এনার রাজসভায় সেলুকাস, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সেলুকাস মেগাস্থেনিসকে রাজদূত করে পাঠিয়েছিল। এই মেগাস্থেনিসের একটা পুস্তক আছে, তার নাম হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা পুস্তকে পাটলিপুত্রের নাম ছিল পালিব্রথা বা পলিব্রথা। তো এটাও তোমাদের জানতে হবে। এরপরে দুয়ের দাগেরটা দেখো, গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত ছিল? গ্যাত্রিক, মৌর্য, কুরু নাকি শাক্য? তো আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রথমে জানতে হবে গৌতম বুদ্ধ জন্মেছিল 563 খ্রিস্টপূর্বাব্দে এবং মহাপরিনির্বাণ বা মৃত্যু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। আর ইনি জন্মেছিলেন হচ্ছে নেপালের লুম্বিনীতে। নেপালের লুম্বিনীতে জন্মেছিল। এনার বংশ ছিল হচ্ছে শাক্য বংশ, শাক্য শাক্য বংশে ছিলেন, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। এছাড়াও ইনি যে জ্ঞান প্রাপ্তি করেছিল, এগুলি খুব গুরুত্বপূর্ণ কিন্তু, জ্ঞান প্রাপ্তি করেছিল গয়ায়। জ্ঞান প্রাপ্তি গয়া বা বোধ গয়ায়। প্রথম উপদেশ দিয়েছিল সারনাথে, সারনাথ। আর মহাপরিনির্বাণ বা মৃত্যু এটা হয়েছিল উত্তরপ্রদেশের কুশীনগরে। আর ইনি কর্মে পুনর্জন্মে বিশ্বাস করতেন, এগুলো জেনে রাখতে হবে। এরপর তিনের জায়গাটা দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থল বেষ্টিত দেশ কোনটি? লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া নাকি থাইল্যান্ড? তো এটা সঠিক উত্তর হবে লাওস, অপশন এ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেম প্রশ্ন এসেছিল 2022 সালের এমটিএস পরীক্ষায়। আর তোমাদের এখানে লাওস নামটা আসলে যখন, তোমাদের মনে করতে হবে যে লাওসের রাজধানী হচ্ছে ভিয়েন্টিয়ান, আর এর মুদ্রা হচ্ছে লাওকিপ। এরপরে দেখো চারের দাগেরটা, 2011 জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার কত? তো দেখো 2011 জনগণনা। আচ্ছা, প্রথমেই তোমাদের জানতে হবে যে সাক্ষরতা জিনিসটা কী, কাদেরকে এর অন্তর্গত রাখা হয়। দেখো, ন্যূনতম 7 বছর বয়স হতে হবে এবং লিখতে ও পড়তে জানতে হবে, তাকে স্বাক্ষরের অন্তর্গত গোনা হয়। তো তোমরা মনে রাখবে 7 বছর বয়স হতে হবে ন্যূনতম। আর 2011 হিসাবে ভারতের সাক্ষরতা হচ্ছে 74.04%, অপশন বি, 74.04%। এর মধ্যে হচ্ছে পুরুষ সাক্ষরতা 82.14% বা 14%। আর মহিলা সাক্ষরতা 65.46%। আর ভারতের মধ্যে সর্বাধিক স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরলের 94% স্বাক্ষর। দ্বিতীয় স্থানে মিজোরাম, এখানে 93.3%। তোমরা শুধু পার্সেন্ট মনে রাখতে হবে না, শুধু কোন রাজ্য মনে রাখবে। সর্বাধিক হচ্ছে কেরল, দ্বিতীয় হচ্ছে মিজোরাম। আর ইউটির হিসাবে মানে কেন্দ্রশাসিত রাজ্যের হিসাবে সবথেকে বেশি স্বাক্ষর হচ্ছে লাক্ষাদ্বীপ, দ্বিতীয় স্থানে দামানদ্বীপ। এগুলো মনে রাখবে। এরপরে 5 দাগেরটা, 5G শব্দটির অর্থ কী? 5 জেনারেশন, 5th জেনারেশন, 5 জেনারেলাইজেশন নাকি 5 জেনেটিক্স? তো সঠিক উত্তর হবে 5th জেনারেশন, অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর 6 দাগেরটা দেখো, মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? ক্যাথরিন মেও, অ্যানি বেসেন্ট, ইসাবেলে মর্নিক নাকি ক্যাথরিন ফ্রাঙ্ক?
সঠিক উত্তর হবে ক্যাথরিন মেও, অপশন এ ক্যাথরিন মেও। এরপরে সাতের দাগেটা দেখো, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কত সালে স্থাপনা হয়? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টের উত্তর করবে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আরেকটা হয় জাতীয় হিউম্যান রাইট কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, NHRC, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এর স্থাপনা হয়েছিল 12ই অক্টোবর 1993 সালে। আর এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে দিল্লি। এটা তোমাদের জেনে রাখতে হবে। এবার তোমাদের জন্য থাকলো যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কত সালে স্থাপনা হয়, এটা তোমরা কমেন্টে জানাবে। এরপর 8এর দাগেটা দেখো, ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? মুম্বাই, কোচিন, চেন্নাই নাকি মর্মগাঁও? তো এটা সঠিক উত্তর হবে কোচিনে অবস্থিত, কোচিন, অপশন বি এখানে সঠিক উত্তর। 9এর দাগেটা দেখো, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত তামিলনাড়ুর কন্যাকুমারীতে, অপশন ডি তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এরপরে 10এর দাগেটা দেখো, রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনীত করে? দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আগের প্রশ্ন যেমন তোমাদের 2022 সালে যেতে হলো, এখানে এতটা যেতে হবে না। এই যে বর্তমানে যে পরীক্ষা চলছে ফেজ 12, SSCর ফেজ 12, সেই পরীক্ষাতে এই প্রশ্নটা এসছে যে রাজ্য বিধান পরিষদে রাজ্যপাল কতজন সদস্যকে মনোনীত করে? তো এটা সঠিক উত্তর হবে 1/6 ভাগ সদস্যকে মনোনীত করে। এবার এই যে 1/6 ভাগ সদস্যকে মনোনীত করে, এটা কোন কোন বিষয় থেকে বা কোন কোন ক্ষেত্র থেকে করে এটা তোমাদের জানতে হবে। তো মোট 4টি ক্ষেত্র থেকে করে, বিজ্ঞান, কলা, সাহিত্য আর সমাজসেবা, এই 4টি বিষয় থেকে করে। দেখো এটা তো হলো রাজ্যপাল বিধান পরিষদে। এবার এর পাশাপাশি তোমাদের জানতে হবে যে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করে, বিজ্ঞান, কলা, সাহিত্য আর সমাজসেবা, এই 4টি বিষয় থেকে। তো তোমরা আরও একবার বুঝে নাও, রাজ্যপাল বিধান পরিষদে করে 1/6 ভাগ সদস্যকে মনোনীত, এবং রাষ্ট্রপতি রাজ্যসভায় করে 1/12 সদস্যকে মনোনীত, বা 12 জন সদস্যকে মনোনীত করে। 12 জনকে মনে রাখবে তোমরা এটা। এরপর 11 দাগেরটা দেখো, সংবিধানের 103তম সংশোধনী কোনটির সাথে যুক্ত? তো দেখো 100-র পরে যে সংবিধান সংশোধনগুলি আছে আমরা প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব 100তম সংবিধান সংশোধনে এখানে কি আছে? এখানে আছে বাংলাদেশকে 3 বিঘা করিডোর 100-তে। 101-এ আছে জিএসটি, 102-এ আছে ওবিসি কমিশন গঠন, এই যে ওবিসি সংরক্ষণ বা ওবিসি কমিশন গঠন 102। 103-এ আছে ইডাব্লিউএস, এই যে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের সংরক্ষণ, ইডাব্লিউএস সম্প্রদায় বা জাতি, ইডাব্লিউএসদের সংরক্ষণ, এটা আছে 103তম সংবিধান সংশোধনে। এরপরে 104, এখানে আছে এসসি এসটিদের আরক্ষণ 2020 থেকে 30 পর্যন্ত 10 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, এটা আছে 104-এ। এবার দেখো নবীনতম, বর্তমানে যে নবীনতম সেটা হচ্ছে 106তম সংবিধান সংশোধন। এখানে কি আছে? এখানে আছে নারী শক্তি বন্ধন, এটা হচ্ছে নবীনতম নারী শক্তি বন্ধন। এরপরে 12 দাগেরটা দেখো, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? তো কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্কের অপশন সি সঠিক উত্তর। এরপরে 13 দাগেরটা দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এই সময় কোন গ্যাস দায়ী ছিল বা কোন গ্যাস বেরিয়েছিল? তো দেখো প্রথমে তোমাদের জানতে হবে যে ভোপাল কোন রাজ্যে অবস্থিত। এটা অবস্থিত মধ্যপ্রদেশের ভোপালে 1984 সালে একটা কোম্পানি ছিল, কোম্পানির নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইড নামে একটা কারখানা ছিল। এখান থেকে নির্গত হয়েছিল মিথাইল আইসোসায়ানেট। তো এখানে অপশন দেখো, মিথাইল আইসোসায়ানেট, অপশন এ এখানে সঠিক উত্তর, অপশন এ। এরপরে 14 দাগেটা দেখো, নিচের কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ক্রেডিট কন্ট্রোলার জনসাধারণের কাছে ব্যাংকার, সরকারের কাছে ব্যাংকার, নাকি অন্যান্য ব্যাংকের কাস্টোডিয়ান? তো এটা সঠিক উত্তর হবে জনসাধারণের কাছে ব্যাংকার, অপশন বি। এরপরে 15 দাগেটা দেখো, BIFR কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980, 85, 87 নাকি 91? তো তোমাদের যে BIFR এর সম্পূর্ণ নাম তোমাদের জানতে হবে। এটার সম্পূর্ণ নাম হচ্ছে
বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন, বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন, এটা যে স্থাপনা হয়েছিল সেটা হয়েছিল 1927 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর। এরপরে 16 দাগেটা দেখো, কিষাণ দিবস কবে পালন করা হয়? 18ই নভেম্বর, 23শে ডিসেম্বর, 26শে মে নাকি 24শে অক্টোবর? তো এখানে সঠিক উত্তর হবে 23শে ডিসেম্বর, অপশন বি, 23শে ডিসেম্বর পালন করা হয়। 23শে ডিসেম্বর অন্নদাতা দিবস বা কিষাণ দিবস পালন করা হয়। এবার দেখো ডিসেম্বর মাস আসলে তোমাদের, ডিসেম্বর মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে, সেগুলো তোমাদের জানতে হবে। প্রথমেই আসবে 1ই ডিসেম্বর। 1ই ডিসেম্বর এদিন পালন করা হয় এইডস দিবস, বিশ্ব এইডস দিবস, 1ই ডিসেম্বর। এরপরে তোমাদের জানতে হবে 4ই ডিসেম্বর, 4 তারিখে হচ্ছে নৌসেনা দিবস, নৌসেনা দিবস 4ই ডিসেম্বর। এরপরে 5ই ডিসেম্বর এদিন পালন করা হয় বিশ্ব মাটি দিবস, সয়েল ডে, ওয়ার্ল্ড সয়েল ডে, মাটি দিবস। এরপরে তোমাদের 10ই ডিসেম্বর, 10 তারিখে হচ্ছে মানবাধিকার দিবস। এরপরে 16 তারিখে হচ্ছে বিজয় দিবস। 23 তারিখে অন্নদাতা বা কিষাণ দিবস। 24 তারিখে পালন করা হয় উপভোক্তা দিবস বা উপভোক্তা সংরক্ষণ দিবস, 24শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কিত সুশাসন দিবস, 25শে ডিসেম্বর সুশাসন দিবস। এগুলো তোমাদের জানতে হবে। এরপরে 17 দাগে এটা দেখো, ইন্ডিয়ান ফিলোসফি বইটি কার লেখা? সরোজিনী নাইডু, বিবেকানন্দ, এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি শোভাদি? তো এটা সঠিক উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি সঠিক উত্তর, এস রাধাকৃষ্ণন। এরপরে 18 দাগে এটা দেখো, জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তা কে? তো এটা সৃষ্টি করেছিল ইয়ান ফ্লেমিং, অপশন এ। এরপরে 19 দাগে এটা দেখো, হাসুলিবাকের উপকথা উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রথম চৌধুরী, জীবনানন্দ দাশ নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপরে 20 দাগেরটা, কর্ণব মালেশ্বরী নিচের কোনটির সাথে যুক্ত? হকি, কুস্তি, ভারোত্তোলন নাকি টেবিল টেনিস? তো ইনি ভারোত্তোলনের সাথে যুক্ত, ওয়েট লিফটিং, অপশন সি। এরপরে 21 দাগেরটা দেখো, কোন বছর প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল? 1930, 19, 1909 নাকি 1921? তো দেখো আমরা মোট 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল, আমরা প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। এটা শুরু হয়েছিল 1930 সালে। এই সময় ভারতের সবিনয় অবজ্ঞা আন্দোলন চলছিল। তোমরা কিন্তু ভালোভাবে বুঝবে আর প্রয়োজন মনে করলে নোট করে নেবে। 1930 সালে যখন ভারতে সবিনয় অবজ্ঞা আন্দোলন চলছে, তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল ম্যাকডোনাল্ড। প্রথম বৈঠকে গান্ধী সহ কংগ্রেসের বিভিন্ন নেতাদের ভাগ নিতে বলা হয়, কিন্তু কেউই যায়নি। তখন ম্যাকডোনাল্ড কী করলো? ম্যাকডোনাল্ড আরউইনকে বলল যে গান্ধীর সমস্ত দাবি মেনে নাও এবং ইংল্যান্ডে পাঠাও। এরপর 5ই মার্চ 1931 সাল গান্ধী ও আরউইনের মধ্যে চুক্তি হয় এবং সবিনয় অবজ্ঞা আন্দোলন বন্ধ করা হয়। তাহলে এখান থেকে তোমরা কী কী প্রশ্ন পেলে? সবিনয় অবজ্ঞা আন্দোলন কবে বন্ধ হয়, গান্ধী আরউইন চুক্তি কবে বন্ধ হয়, এবং প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1930 সালে। এরপরে দেখো এই প্রথম গোলটেবিল বৈঠকে আরও জিনিস তোমাদের জানতে হবে, যে এই যে সবিনয় অবজ্ঞা আন্দোলন স্থগিত করা হয়, এই চুক্তির সময় মানে গান্ধী আরউইন চুক্তির সময় গান্ধী এবং আরউইন এই দুজনকে দুই মহাত্মা বলেছিল সরোজিনী নাইডু। গান্ধী এবং আরউইনকে দুই মহাত্মা বলেছিল সরোজিনী নাইডু। এটা হলো প্রথম গোলটেবিল বৈঠক। এবার হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931 সালে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন এ, 1930 সালে প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক 1931। এখানে কী হয়েছিল? এখানে ম্যাকডোনাল্ড গান্ধীকে বলেছিল যে 1909 সালে যেমন মুসলিমদের আলাদা স্থান দেওয়া হয়েছিল বা আলাদা ক্ষেত্র দেওয়া হয়েছিল, তেমনই দলিতদের জন্য আলাদা স্থান দেওয়া হবে বা ক্ষেত্র দেওয়া হবে। কিন্তু গান্ধী এটা রাজি হয়নি এবং সেখান থেকে চলে আসে। এই বৈঠকে গান্ধী যখন শুধু ধুতি পরে গিয়েছিল, মানে এই সেকেন্ড বৈঠকে গান্ধী শুধুমাত্র ধুতি পরে গিয়েছিল গান্ধীজি, তখন সেখানকার বিপক্ষের নেতা মানে ইংল্যান্ডের বিপক্ষের নেতা উইনস্টন চার্চিল গান্ধীজিকে
অর্ধনগ্ন ফকির বলেছিল। এটা তোমাদের জেনে রাখতে হবে। এরপরে আসবে শেষ গোলটেবিল বৈঠক বা তৃতীয় তৃতীয় গোলটেবিল বৈঠক। এটা হয়েছিল এর পরের বছর 1932 সালে। এখানে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা করে, আর এখানে দলিতদের মানে এসসি এসটিদের আলাদা ক্ষেত্র দেওয়া হয়। এবার গান্ধীজি আম্বেদকরকে অনেক বুঝিয়েছিল, কিন্তু বোঝেনি। শেষে জওহরলাল নেহরুও বোঝায়। আর তারপরে 1932 সালের নর্মদা জেলে গান্ধী এবং আরউইনের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। আর এই তিনটি বৈঠক ছিল, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি বৈঠক হলো। এই তিনটি বৈঠকে ভাগ নিয়েছিল শুধুমাত্র বি.আর. আম্বেদকর। এটা গুরুত্বপূর্ণ। এবার এই তৃতীয় বৈঠক থেকে তোমরা কী কী পেলে? এখান থেকে পেলে পুনা চুক্তি কবে হয়েছিল? 1932 সালে। আর এই যে তিনটি বৈঠক হয়েছে, এই তিনটে কিন্তু পরপর হয়েছে। প্রথম হয়েছে 1930-এ, দ্বিতীয় 1931-এ, তৃতীয় 1932-এ। এই তিনটি পরপর হয়েছে। এটা তোমাদের জেনে রাখতে হবে। এরপরে দেখো 22 দাগেরটা, স্বামী দয়ানন্দ সরস্বতী। এনার আসল নাম কি? তো দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর নাম আসলেই তোমাদের মনে করতে হবে আর্য সমাজ। আর্য সমাজের সংস্থাপক হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এনার স্লোগান ছিল হচ্ছে বেদের দিকে ফিরে চলো, বেদের দিকে ফিরে চলো। এনার আসল নাম হচ্ছে মূল শঙ্কর, অপশন বি, মূল শঙ্কর এনার আসল নাম। আর এনার পুস্তক আছে কয়েকটি, সত্যার্থ প্রকাশ, বেদ ভাষ্য। আর দয়ানন্দ সরস্বতীর মূল যে শিষ্য ছিল বা প্রধান শিষ্য, তার নাম হচ্ছে হংসরাজ। এটা তোমাদের জানতে হবে। এরপরে দেখো 23 দাগেরটা, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশনগুলি দেখো, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। তো এটা সঠিক উত্তর হবে মহানদীতে, অপশন ডি, হীরাকুদ বাঁধ মহানদীতে, উড়িষ্যার মহানদীতে। এবার দেখো, এটা ছাড়াও আরও কিছু বাঁধ আছে এবং কোন রাজ্যে কোন নদীতে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রথমে আসবে তেহেরি বাঁধ। এটা অবস্থিত উত্তরাখণ্ডে ভাগীরথী নদীতে। মেট্টুর বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদীতে। পং বাঁধ অবস্থিত হিমাচল প্রদেশের ব্যাস নদীতে। আলমাট্টি বাঁধ কর্ণাটকে কৃষ্ণা নদীতে। উকাই বাঁধ এটা অবস্থিত গুজরাটে তাপ্তি নদীতে। এগুলো তোমাদের জেনে রাখতে হবে। 24 দেখাতে দেখো, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কিবুথু নাকি কন্যাকুমারী? তো এটা যদি ভারত হয়, ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর দিকে কী আছে? ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল বা ইন্দিরা কোল। দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট দুটো হয়ে গেল উত্তর দক্ষিণ। এবার হচ্ছে পূর্ব। ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথু। তো এই যে প্রশ্নটা কিবুথু, এই প্রশ্নটা এসেছিল সিজিএল পরীক্ষার, সিজিএল 2020 সালে সিজিএল এসেছিল ভারতের পূর্বতম বিন্দু কোনটি? কিবুথু। এবার থাকলো পশ্চিমতম। তো ভারতের পশ্চিমতম যে বিন্দু, তার নাম হচ্ছে গুহরমতি। এগুলো তোমরা জেনে রাখতে হবে। এরপরে দেখো, তাহলে এখানে কি উত্তর হলো? পূর্বতম বিন্দু, পূর্বতম হচ্ছে কিবুথু, অপশন সি। এরপরে দেখো 25 দাগেরটা, বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট, বাইকার্বনেট, পটাশিয়াম কার্বনেট নাকি পটাশিয়াম বাইকার্বনেট? তো এটা সঠিক উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট, অপশন বি, সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3, অপশন বি। এরপরে 26 জায়গাটা দেখো, দুটি হাড়কে যুক্ত করে, কে যুক্ত করে? যোগ কলা, টেন্ডন, লিগামেন্ট নাকি অ্যাডিপোজ কলা? তো দেখো, দুটো হাড়কে যুক্ত করা হচ্ছে লিগামেন্ট, অপশন সি, দুটো হাড়কে যুক্ত করে লিগামেন্ট। আর তোমাদের এটা পাশাপাশি জানতে হবে যে হাড় আর মাংসকে, আমাদের যে হাড় আর মাংস একসঙ্গে যুক্ত থাকে, এই যে যুক্ত করে হাড় আর মাংস, এটাকে যুক্ত করে টেন্ডন। হাড় আর হচ্ছে মাংস, এই দুটোকে যুক্ত করে রাখে টেন্ডন। এটা তোমাদের জানতে হবে। আর তোমাদের জানতে হবে যে আমাদের শরীরের সবথেকে শক্ত হাড় হচ্ছে ম্যান্ডিবল। এবং ম্যান্ডিবল বা চোয়ালের হাড়, মুখের যে চোয়াল, সেই চোয়ালের হাড়। সবথেকে নরম হাড় তোমাদের জানতে হবে যে ক্যালভিক্যাল বা বিউটি বোন, ক্যালভিক্যাল। সবথেকে ছোটো হচ্ছে স্টেপিস, সবথেকে বড় হাড় হচ্ছে ফিমার। আর এই যে ম্যান্ডিবল বললাম, দেখো মুখের ভেতরে ওপরের চোয়ালটাকে যে বাঁচে, ওপরের চোয়াল, সেটাকে বলা হয় ম্যাক্সিলা, এবং নিচের যে চোয়াল সেটাকে বলা হয় ম্যান্ডিবল। নিচেরটাকে বলা হয় ম্যান্ডিবল আর ওপরেরটাকে বলা হয় ম্যাক্সিলা। এটা তোমাদের জানতে হবে।
এরপরে দেখো 27 দাগেরটা, ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সাথে সময় গৃহীত হয়েছিল? তো এটা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী যোজনা, অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী যোজনা। এবার এই যোজনা সম্পর্কে আরও কিছু তোমাদের জানতে হবে। প্রথমে জানতে হবে এই যোজনা চলেছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত এই তৃতীয় পঞ্চবার্ষিকী যোজনা চলেছিল। এবার এই যে মডেল ছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী যোজনার, এর মডেল ছিল হচ্ছে সুকুমার চক্রবর্তী এবং জন স্যান্ডির। এই যোজনায় লক্ষ্য রাখা হয়েছিল 5.6% এবং লক্ষ্য প্রাপ্তি হয়েছিল 2.8%, মানে অর্ধেক। অর্থাৎ এই যোজনাটা অসফল ছিল। আর এর অন্তর্গত যে কাজগুলি হয়েছিল সেগুলি হচ্ছে, প্রথমে আসবে 1964 সালে বোকারো লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়েছিল ঝাড়খণ্ডে, রাশিয়ার সহায়তায়, রাশিয়া বা ইউএসএসআর এনার সহায়তায়। এরপর আসবে 1 জুলাই 1964 সালে আইডিবিআই ব্যাংকের স্থাপনা হয় এবং 14 জানুয়ারি 1965 সাল এখানে এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্থাপনা হয়। তো এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলি তোমরা মনে রাখবে। এরপর 28 দাগেরটা দেখো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিল? দাদাভাই নৌরোজি, গোবিন্দ রানাডে, বালগঙ্গাধর তিলক নাকি গোপালকৃষ্ণ গোখলে? তো এনার রাজনৈতিক গুরু ছিল গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি, গোপালকৃষ্ণ গোখলে। আর এই যে মহাত্মা গান্ধীজি, ইনি অনশনের প্রেরণা পেয়েছিল, অনশনের প্রেরণা, প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনশনের প্রেরণা পেয়েছিল রাশিয়ার একজন লেখক ছিল, তার নাম হচ্ছে রাস্কিনের কাছ থেকে। এবং আন্দোলনের প্রেরণা পেয়েছিল লিও টলস্টয় এনার কাছ থেকে। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আর রাজনৈতিক গুরু তো ছিল গোপালকৃষ্ণ গোখলে। এবং গান্ধীজি প্রথম জীবনে ইংরেজদের সাথ দিয়েছিল, তাই ইংরেজরা তাকে কেশরী হিন্দ উপাধি দিয়েছিল এবং তাকে সেনায় যুক্ত করার কথা বলা হয়েছিল, তাই এনাকে সার্জেন্ট উপাধিও দেওয়া হয়েছিল। তো এরপরে দেখো 29 দাগেরটা, সকালের শান্তির দেশ নামে পরিচিত কোন দেশ? কোরিয়া, থাইল্যান্ড, চিকাগো নাকি রোম? তো সঠিক উত্তর হবে কোরিয়া, অপশন এ, কোরিয়া। এরপর 30 দাগেরটা দেখো, তানপুরের তারের সংখ্যা কতগুলি? 4, 6, 7 নাকি 1? তো তারের সংখ্যা হচ্ছে 4টি, অপশন এ। এবার এর পাশাপাশি তোমাদের জানতে হবে শারদে তারের সংখ্যা 6টি, সেতার 7, এটা তোমরা মনে রাখতে পারবে, সেতার 7। এছাড়াও তোমাদের জানতে হবে, আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো 31 দাগেরটা, বিজয়ঘাট কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী নাকি রাজেন্দ্র প্রসাদ? তো এটা সঠিক উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি। এরপরে 32 দাগেরটা, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর, মুম্বাই, কলকাতা নাকি পুনে? তো সঠিক উত্তর হবে কানপুর, অপশন এ এখানে সঠিক উত্তর। 33 দাগেরটা দেখো, এশিয়ান গেমস প্রথম কোথায় আয়োজন হয়েছিল? তো দেখো এশিয়ান গেমস সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে জানতে হবে এশিয়ান গেমস প্রথম হয়েছিল 1951 সালে, আর এটা হয়েছিল দিল্লিতে। উদ্ঘাটন করেছিল রাজেন্দ্র প্রসাদ। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন বি, দিল্লি। প্রথম হয়েছিল 1951 সালে দিল্লিতে, উদ্ঘাটন করেছিল রাজেন্দ্র প্রসাদ। আর এই যে প্রথম হয়েছিল, এখানে শীর্ষে ছিল হচ্ছে জাপান, ভারতের স্থান ছিল দ্বিতীয়। এরপরে দেখো 2023 সাল, বর্তমানে বা 2023 সালে যে এশিয়ান গেমস, এই এশিয়ান গেমসে প্রথম স্থানে চীন, ভারতের স্থান চতুর্থ। আর ভারতের হয়ে এখানে শুরুতে যে ধ্বজবাহক বা পতাকা ওড়ানোর যে ধ্বজবাহক ছিল তার নাম হচ্ছে হরমনপ্রীত সিং এবং লাভলিনা বরগোহান। আর সমাপ্তের সময় যে ধ্বজবাহক ছিল তার নাম হচ্ছে PR শ্রীজেশ। এবার দেখো এখান থেকে যদি প্রশ্ন নাও আসে, এই যে নামগুলি বললাম এখান থেকেই তোমাদের ট্র্যাডিশনাল আসতে পারে। কীভাবে আসতে পারে? প্রথমে তোমাদের আসবে হরমনপ্রীত সিং, ইনি কোন খেলার সাথে যুক্ত? তো ইনি হকির সাথে যুক্ত। লাভলিনা বরগোহান, ইনি বক্সিংয়ের সাথে যুক্ত। এরপর PR শ্রীজেশ, ইনি হকির সাথে যুক্ত। এগুলো তোমাদের জেনে রাখতে হবে। এরপরে দেখো 34 দাগেরটা, অপারেশন সূর্য হোপ কোন ক্ষেত্রে সম্পর্কিত? কেরালার বন্যা, কাশ্মীরের বন্যা, আসামের বন্যা নাকি উত্তরাখণ্ডের বন্যা? তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড, অপশন ডি, উত্তরাখণ্ড। এটা হয়েছিল 2013 সালে। এরপরে 35 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি
জিম কার্বেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে? গোমতী, রামগঙ্গা, মহানন্দা নাকি গণ্ডক? তো দেখো, জিম কার্বেট জাতীয় উদ্যান, প্রথমে জানতে হবে এই জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত। তো এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম কর্বেট জাতীয় উদ্যান। এর যে স্থাপনা হয়েছিল, এটা স্থাপনা হয়েছিল 1936 সালে। আর এটা স্থাপনার উদ্দেশ্য ছিল বেঙ্গল টাইগার সংরক্ষণ। বেঙ্গল টাইগার সংরক্ষণ। তো এই যে প্রশ্নটা বললাম বেঙ্গল টাইগার সংরক্ষণ, এই সেম প্রশ্ন আমার শিফটে এসেছিলো এর আগের যে এনটিপিসির পরীক্ষা হলো সেখানে, যে জিম কার্বেট জাতীয় উদ্যান স্থাপনার উদ্দেশ্য কী? উদ্দেশ্য ছিল বেঙ্গল টাইগার সংরক্ষণ। আর এখান থেকে তোমাদের জানতে হবে যে এই জিম কার্বেট জাতীয় উদ্যান এর মাঝখান দিয়ে রামগঙ্গা নদী প্রবাহিত হয়। রামগঙ্গা, অপশন বি। এবার দেখো, এই যে উত্তরাখণ্ড নাম আসলো, উত্তরাখণ্ডের আরও কিছু জাতীয় উদ্যান আছে। সেগুলো হচ্ছে রাজাজি, নন্দাদেবী, গঙ্গোত্রী। এবারে যে নন্দাদেবী নাম বললাম, এই নন্দাদেবীকেই ফুলের উদ্যান বা ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়। এরপরে 36 দাগেরটা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এলাকার উল্লেখ আছে? 131, 32, 41 নাকি 43? তো সঠিক উত্তর হবে 131, অপশন এ, 131 এখানে উল্লেখ আছে। আর এই যে 131 এখানেই উল্লেখ আছে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদ, দুটি রাজ্যের মধ্যে বিবাদ হলে এই যে মামলাগুলি এগুলি সরাসরি সুপ্রিম কোর্টে যাবে। 131। 132 আছে সাংবিধানিক কোনো ব্যাপারে হাইকোর্টের কোনো শুনানিতে সন্তুষ্ট না হলে হাইকোর্টেরই অনুমতিতে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। এটা আছে 132। 141 এখানে আছে সুপ্রিম কোর্টের বিচার সকলকে মানতে হবে। 141। 143 এখানে আছে যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে রাষ্ট্রপতি পরামর্শ নিতে পারে, কিন্তু মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আবার এর উল্টো, যে সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির কাছেও পরামর্শ নিতে পারে, আবার এখানেও মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে 37 দাগেটা দেখো, নিচের কোন প্রাণীর 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? তো সঠিক উত্তর হবে স্যালামান্ডার, অপশন বি, স্যালামান্ডার। এরপরে দেখো 38 দাগেরটা, লুসানে ডায়মন্ড লিগ 2023 কে জিতল? সাত্বিক রাজ, নীরাজ চোপড়া, সাইনা নেহওয়াল নাকি রবি কুমার? তো সঠিক উত্তর হবে নীরাজ চোপড়া, অপশন বি, নীরাজ চোপড়া। এরপরে 39 দাগেটা দেখো, সম্প্রতি প্রয়াত জন গুডেনাফ কে ছিল? বিজ্ঞানী, লেখক, সঙ্গীতজ্ঞ নাকি অভিনেতা? তো সঠিক উত্তর হবে বিজ্ঞানী, অপশন এ, বিজ্ঞানী ছিল। এরপরে 40 দাগেটা দেখো, কোন রাজ্যের আমরোহ ঢোলক জিআই ট্যাগ পেল? উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার নাকি রাজস্থান? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সঠিক উত্তর। এবার দেখো, এই জিআই ট্যাগ কথাটা আসলো, এই জিআই ট্যাগ কথাটা আসলেই তোমাদের মনে করতে হবে যে জিআই ট্যাগ যে অ্যাক্ট, ভারতের জিআই ট্যাগ অ্যাক্ট এসেছিল 1999 সালে, 1999-এর অ্যাক্ট। আর এটা লাগু হয় 2003 সালে। এবং ভারতের প্রথম জিআই ট্যাগ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 2004 সালে। 2004 সালে ভারতের প্রথম জিআই ট্যাগ হয় দার্জিলিংয়ের চা। আর তোমাদের জানতে হবে যে এই যে জিআই ট্যাগ এটা কত বছরের জন্য দেওয়া হয়? তো এটা দেওয়া হয় 10 বছরের জন্য। 10 বছরের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্নে যদি কনফিউজ থাকে এবং অবজেকশন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যেটা নিজেদের করার জন্য দিলাম এটার উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং ভিডিও শেষে তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে খুব বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আর শেয়ার করছো না, তো অবশ্যই শেয়ার করে দাও। ধন্যবাদ।